নমস্কার। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর মাধ্যমিকের ইতিহাস শুরু করব। আজকে প্রথম ক্লাসে আমি তোমাদের বলবো ইতিহাসের ধারণা। ইতিহাস কাকে বলে? ইতিহাস মানে ইতিহাস শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা 3টে শব্দ পাই। ইতি, হ আর আস। বা কেউ ছোট করে আরো বলে ইতিহাস, তাই তো? ইতি মানে হচ্ছে পুরনো বা অতীত অর্থে ব্যবহার করা হয়, আর হাস কথার অর্থ হচ্ছে কথা, অর্থাৎ অতীতকালের কথা বা অতীতের কথা। এই ইতিহাসের প্রতিশব্দ ইংরেজিতে হচ্ছে হিস্ট্রি। এই হিস্ট্রি বা হিস্টোরি যাই বলো না কেন, এই হিস্ট্রি শব্দটা এসছে গ্রিক শব্দ হিস্টোরিয়া এবং ল্যাটিন শব্দ হিস্টোর, এই দুটো সংমিশ্রণে বা সংযুক্ত হয়ে হিস্ট্রি শব্দটা এসছে। এই গ্রিক শব্দ হিস্টোরিয়া, এই শব্দটির অর্থ হচ্ছে অনুসন্ধান বা খোঁজা, আর হিস্টোর শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাই হিস্ট্রি শব্দের অর্থ বলতে গেলে আমরা বলতে পারি যে জ্ঞানের অনুসন্ধান, অতীতের জ্ঞানের অনুসন্ধান। ভালোভাবে বলতে গেলে বলা যায় ইতিহাস হলো অতীত ঘটনার সযত্ন অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং এই প্রাপ্ত জ্ঞানকে ভবিষ্যতে কাজে লাগিয়ে মানব সভ্যতার উন্নতি ঘটানো বা বিকাশ ঘটানো। ইতিহাস পড়লে আমাদের কি কি সুবিধা হয়? আমরা অতীতে কি ঘটেছে সেটা যেমন আমাদের অগাধ কৌতূহল থাকে, সেটা আমরা জানতে পারি, তেমনই আবার আমরা অতীতের কি কি ভুল হয়েছে বা কোন ঘটনা পরম্পরায় বা কোন ঘটনার প্রেক্ষিতে কোন ঘটনার অবতারণ ঘটেছে এটা জানা থাকলে, আমরা অতীতের সেই ভুলগুলো জানা থাকলে বা অতীতের ভালো কিছু জানা থাকলে আমরা সেই রকমভাবে আমাদের পথটাও মসৃণ করতে পারি বা আমরা সেই অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি এবং অতীতের ভালো কাজগুলো থেকে আমরা সেখান থেকে মানে আমাদের পথ প্রদর্শক হতে পারে সেই ঘটনাগুলো। অর্থাৎ আমাদের জীবনকে সুচারুভাবে বা সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের ইতিহাসটা দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ঘটনাটা, ইতিহাসের উপকারিতা গল্পের মতো। এই সুনামি যখন হয়েছিল 2005, সম্ভবত 2005 সাল নাগাদ যখন সুনামি হয়েছিল, 2004 সম্ভবত 4 সালে যখন সুনামি এসেছিল, তখন ইন্দোনেশিয়া বা আন্দামান, এই দুটি জায়গার কথা কেন বলছি, এই দুটি জায়গাতেই সুনামির প্রকোপ হয়েছিল। এবং আন্দামানে যে অনেক দ্বীপ আছে, কিছু দ্বীপ আছে যেখানে আদিম জনজাতির মানুষ বসবাস করে এবং একটি দ্বীপ এমন আছে যেখানে আমরা এখনো পৌঁছতেই পারিনি, অর্থাৎ সে এখনো সেই লোহার ইয়ের যুগে, পাথরের যুগে, প্রস্তর যুগে তারা মানে অবস্থান করছে। মানে পৃথিবী এত যে এগিয়ে গেছে তারা জানেই না, তাদের ভাষাও আমরা বুঝতে পারি না। ঠিক সেরকম আদিম জনজাতি বিভিন্ন জায়গাতেই রয়েছে, তো ইন্দোনেশিয়াতেও রয়েছিল। তো সুনামি যখন হয়েছিল তখন দেখা গেছে সেই আদিম জনজাতির কারোর কিন্তু কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, কিন্তু আধুনিক সভ্য মানুষদের বাসস্থান, ঘর বাড়ি, জীবন সমস্ত কিছু মানে একদম তছনছ হয়ে যায়। তো এই ঘটনায় পরবর্তীকালে যখন সেই আদিম জনজাতির কিছু মানুষকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, অবশ্যই আন্দামানের সেই দ্বীপের নয়, ইন্দোনেশিয়ার কিছু মানুষজনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আদিম জনজাতি, যে তোমরা এই ভয়াবহতার মোকাবিলা কিভাবে করলে, যে মানে আমরা পারলাম না, তখন তারা বলেছিল যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে বলেছিলেন যে সমুদ্রের জল যখন শুকিয়ে যায় তারপরে তখন সমুদ্রের থেকে অনেক দূরে চলে যেতে হয়, কারণ সেই জল যখন ফিরে আসে তখন সে স্বাভাবিকভাবে ফিরে আসে না, সে ধ্বংস নিয়ে আসে। তো এইটা তাদের এই যে পূর্বপুরুষদের বলে যাওয়া কথা, এটাও তো একটা ইতিহাসের অঙ্গ বা ইতিহাসের শিক্ষা। তো ইতিহাস জানার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। তো এই হচ্ছে আমাদের ইতিহাসের জানার ফল। তো ইতিহাস বলতে আমরা বেশ কয়েক বছর আগে পর্যন্ত কি বুঝতাম?
আমরা বুঝতাম যে রাজায় রাজায় লড়াই হয়, রাজবংশের সঙ্গে রাজবংশের যুদ্ধ। যেমন ধরো আমরা যে কোনো সভ্যতা পড়ি না কেন, বা সাম্রাজ্য পড়ি না কেন, যেমন ধরো মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সেন সাম্রাজ্য, এই বিভিন্ন যুগকে যে আমরা ভাগ করি এবং সেই যুগের ইতিহাস পড়ি, আমরা কি ইতিহাস পড়েছি সেই যুগের? সেই যুগের ইতিহাস পড়েছি সেই তখনকার রাজারা কেমন ছিলেন, তারা কিভাবে রাজ্য পরিচালনা করতেন, তাদের সময় কি রপ্তানি করা হতো, কি আমদানি করা হতো, রাজার অন্দরমহলের কি ব্যবস্থা ছিল, এই বিভিন্ন ঘটনা পড়ি। এমনকি মোগল যুগেও সেই সময়ও আমরা রাজাদের কথাই পড়ি। আচ্ছা, রাজা যদি আমি শতাংশের হিসেবে ধরি, তাহলে জনজাতির মধ্যে রাজা কত শতাংশ? 1%ও নয়, কারণ একজনই তো রাজা হবে। বাকি প্রাদেশিক মানুষ যারা, অর্থাৎ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ, সাধারণ যে মানুষ আর কি, সেই সাধারণ মানুষের জীবন কি রকম ভাবে পরিচালিত হচ্ছে বা সাধারণ মানুষ কিভাবে বসবাস করছে, এই কোনো কিছুই কি থাকছে, মানে সেই ইতিহাসের মধ্যে থাকছে? থাকছিল না, বা লেখা হচ্ছিল না। ইতিহাসটা সর্বোপরি, মানে যারা ক্ষমতায় থাকেন, ক্ষমতাধর মানুষ, বৃত্তশালী মানুষ, তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছিল। গোষ্ঠী মানুষ, গ্রামের মানুষ, অন্তজ শ্রেণী, এদের ইতিহাস সেরকম ভাবে লেখা হতো না। তো একটা সময় পর এই আধুনিক ইতিহাস চর্চা যাকে আমরা বলি, বা আধুনিক যুগে যখন ইতিহাস সের আরো বিশ্লেষণ করা হচ্ছে, বা আরো ইতিহাসের নানা দিক তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তখন ঐতিহাসিকরা দেখলেন যে আরে, আমরা তো একটা বিশাল একটা দিক বা সিংহভাগই ইতিহাস লেখা হয়নি, অর্থাৎ সিংহভাগ মানুষের কথা জানাই যায় না। শুধুমাত্র রাজা রাজরাদের কথা তো ইতিহাস নয়, ইতিহাস তো শুধু তো রাজা বসবাস করে না, ইতিহাসে মানুষ বসবাস করছে, শহর, গ্রাম, নগর, বিভিন্ন তাদের জনজাতি, এরা সবাই বসবাস করছে। তাই তাদের ইতিহাস চর্চাটাও আমাদের জানতে হবে, মানে তাদের জীবনযাত্রাটাও আমাদের জানতে হবে, তাদেরকে নিয়েও ইতিহাস চর্চা করতে হবে। এই বোধ থেকে শুরু হয় আধুনিক ইতিহাস চর্চার এক নতুন ধারা, যাকে আমরা নতুন সামাজিক ইতিহাস বলতে পারি। নতুন সামাজিক ইতিহাসটা তাহলে আসলে কি? ইতিহাসে এতদিন রাজারা, অভিজাত বর্গের আলোচনা হতো, এখন কিন্তু সেটা নয়। সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তজদের আলোচনাও ইতিহাসের সমান গুরুত্ব পাবে। সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস, কারণ মানুষ সমাজবদ্ধ জীব। সামগ্রিকভাবে একটা জাতি কিভাবে এগোচ্ছে, তাদের কি মানে কি কি তারা সৃষ্টি করছে, কি কি তারা ধ্বংস করছে, কিভাবে তাদের জীবনকে তারা পরিচালনা করছে, এই সবটা নিয়েই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। এই নতুন সামাজিক ইতিহাস প্রথমে কার লেখায় আমরা পেয়েছিলাম? একদম প্রথমে পেয়েছিলাম মিশলো ফুকো, তার লেখা ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন নামে একটি গ্রন্থে আমরা প্রথম এই সাধারণ মানুষের ইতিহাসের কথা জানতে পারি। এবার সাধারণ মানুষের যে অস্তিত্ব আছে, তাদেরও যে কিছু অধিকার আছে, তাদেরও সুখ দুঃখ, হাসি কান্না সমস্তটা মিলিয়ে তারাও যে মানুষ, এটাই তো পৃথিবীর একটা সময় পর্যন্ত সেই মানুষগুলোও মনে করতো না। হয়তো এখনো অনেক মানুষ মনে করে না, যে আমরা আর কি, আমরা তো গরিব মানুষ, আমাদের কথা আর কি ভাববে। এবার এই ধারণাটা আমরা এখনো মানুষের মন থেকে নির্মূল করতে পারিনি। তো সেই ধারণাটা থেকেই তাদের ইতিহাস লেখা হয়নি। প্রথম সেই ধারণাটা, অর্থাৎ একজন সাধারণ দরিদ্র কৃষক বা দরিদ্র ক্ষেতমজুর বা দরিদ্র শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, মানে একজন সাধারণ মানুষ, সেও যে সমাজে সমান গুরুত্বপূর্ণ, কারণ সেই কিন্তু সমাজের ক্ষমতাশীল মানুষের ধারক বা বাহক তাদের। এই কথাটি, সাধারণ মানুষের অধিকার নিয়ে প্রথম কথা বলেন 19 শতকের জার্মান দার্শনিক কার্ল মার্কস, আমরা আগের ক্লাসে পড়েছিলাম।
তো মার্কসের যে দাস ক্যাপিটাল, দাস এই দাস ক্যাপিটালটা ছিল শ্রেণী সংগ্রামের নিয়ে লেখা একটি শ্রেণী সংগ্রামের মানে কাহিনী বা ইতিহাস বলা যেতে পারে, বা শোষিত মানুষদের ওপরে, দরিদ্র নিপীড়িত মানুষদের ধনীরা যে যুগ যুগ ধরে নিপীড়ন করে আসছে তার সংগ্রামের একটা বই, শ্রেণী সংগ্রামের কথা তিনি বলেছিলেন। তো তিনি এবং তার সহযোগী এঙ্গেলস দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, এই বইটি, এবং পরবর্তীকালে তার ফরাসি শিষ্য জাঁ সরেস সে একটি বই লেখেন, তার নাম এ সোশ্যালিস্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এনারা প্রথম এই বইগুলির মাধ্যমে তারা প্রথম সমাজের কাছে বা পৃথিবীর কাছে বোঝান যে সাধারণ মানুষের জন্য লেখাটা কতটা প্রাসঙ্গিক, বা তাদের জন্যই তারাই সমাজের সিংহভাগ, সমাজ হোক, দেশ হোক, রাষ্ট্র হোক, সব জায়গায় তারাই সিংহভাগ এবং তারাই সভ্যতার ধারক বাহক। তাই তাদের নিয়ে না লিখলে আসল ইতিহাসটা লেখাই হয় না। এবার এরপর থেকেই এই ইতিহাস, তাদের ইতিহাস লেখা শুরু হয়। পরবর্তীকালে বিভিন্ন মার্ক্সবাদী ইতিহাসবিদ তারা এই চর্চাটাকে এগিয়ে নিয়ে যান, যেমন টনি হবসন, ক্রিস্টোফার হিল, ইপি টমসন প্রমুখ। ভারতবর্ষের ক্ষেত্রে এই যে নিম্নবর্গের, এটা তো গেল মানে পৃথিবীব্যাপী একটি মানে চর্চা। ভারতবর্ষের ক্ষেত্রে এই ইতিহাস চর্চাটা 1940 নাগাদ শুরু, মানে সূত্রপাত ঘটান রজনী পাম দত্ত 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থে। তিনি মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান। সেটাও কিন্তু এই মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাতের মধ্য দিয়েই সাধারণ মানুষের নতুন ধরনের ইতিহাস লেখার একটা ধারা মানে চলতে থাকে। এর পরবর্তীকালে এই ধারা আরও এগিয়ে নিয়ে যান সুশোভন সরকার, ডিডি কোশাম্বী, রমিলা থাপা, রামশরণ শর্মা, সুমিত সরকার, ইরফান হাবিব, আরও অনেকে। সাধারণত 1960 থেকে 70-এর দশক থেকে নিচু তলার ইতিহাস, বা আমরা যাকে বলি নিম্ন বর্গের ইতিহাস, বা হিস্ট্রি ফ্রম বিলো, এই ইতিহাস লেখার একটা মানে সামগ্রিক চেষ্টা শুরু হয়। এবং সেই ইতিহাস লিখবো বললেই তো লেখা হয় না, বিভিন্ন অনুসন্ধান করতে হয়, কারণ এতদিন রাজাদের ইতিহাসই লেখা হচ্ছিল। সেখান থেকে পুরোটাকে পরিবর্তন করে মানুষের ইতিহাস, এবং যারা নিজেরাই নিজেদেরকে মানুষ বলে অতটা কনসিডার করে না যেন, তো তাদের ইতিহাস লিখতে গেলে তাদের ইতিহাস হুট করে খুঁজে পাওয়াটাও তো মুশকিল। তো তাদের এই অনুসন্ধান চলতে থাকে। তো তারপর আমরা এই নতুন ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস, বা এই সামাজিক ইতিহাসের নিম্নবর্গের ইতিহাসের লেখার ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভারতবর্ষের, তিনি হচ্ছেন রণজিৎ গুহ। নতুন ধারার ইতিহাস চর্চার মানে একজন প্রাতঃস্মরণীয় নাম, যার হাত ধরে এই সাবারটান স্টাডিজ এর একটা মানে, বা নিম্নবর্গের ইতিহাসকে ইংরেজিতে বলা হয় সাবারটান স্টাডিজ। তো এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, এটাও যে একটা মানে ততটাই বা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং সমাজের সকল মানুষেরই সভ্যতা এবং তাদের বিবর্তনের একটা ইতিহাস, এটার চর্চা তিনি শুরু করেন 1982 সালে। তার এই নিম্নবর্গের ইতিহাসের উপরে তার লেখা বই ছাপানো হয়।
এর পরবর্তীকালে তার এই ধারাকে আরো সমৃদ্ধ করেন, মানে মার্ক্সবাদী বাদ দিয়ে যেটাকে বলছি। এর আগে পর্যন্ত মার্ক্সবাদী যে সমস্ত লেখকরা ছিলেন তারা শ্রেণী সংগ্রামের জন্য বা লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে লেখালেখি শুরু করেন, কিন্তু রণজিৎ গুহ তিনি মানে কোনো মার্ক্সবাদী চিন্তাধারা বাদ দিয়েও তিনি শ্রেণী সংগ্রামের জন্য নয়, তিনি নিম্নবর্গের ইতিহাসের চর্চা শুরু করেন এবং তার এই ধারাকে আরো সমৃদ্ধ করেন পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শহীদ আমিন, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, সুদীপ কবিরাজ প্রমুখ। এবং এরপর থেকে নতুন সামাজিক ইতিহাসের রচনার জয়যাত্রা শুরু হয়। এই নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননীও বলা হয়, যেহেতু নতুনভাবে ইতিহাসটাকে দেখার একটা বা লেখার একটা প্রচেষ্টা শুরু হয়। আজকে এই পর্যন্তই। পরের দিন খেলার ইতিহাসটা নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো।